নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আগের দিন ভিডিও আসেনি কারণ আমি খুবই অসুস্থ ছিলাম, এখনও আছি, চেষ্টা করছি ভিডিও বানাবার। এটা কোনো অজুহাত না। বছরের শুরু থেকেই পারিবারিকভাবে মা তারপর আমি একটার পর একটা চলতেই আছে, জানি না বাকি বছরটা কেমন কাটবে। সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনা পাঠিয়েছেন শ্রীরামপুর থেকে সৌমি বলছেন, ও যে বাড়ির ঘটনাটি পাঠিয়েছে, একটি বাড়ির ঘটনা পাঠিয়েছে আজকে। সে বাড়িতে ওরা নাচের প্র্যাকটিস করতে যেত। মানে ওনার যে টিচার, তিনি থাকতেন একটি বাড়িতে, সেখানে সারা বছর নাচ হতো। কিন্তু যখন ওদের কোনো নাচের কোনো ফাংশন থাকতো বা নাচের যেখানে নাচ শেখে সেখানে কোনো এক্সাম থাকতো, তখন অনেকগুলো ব্যাচের স্টুডেন্ট যেহেতু একসঙ্গে প্র্যাকটিস করতো এবং তবলচি আসতেন, যারা বা ড্রেসার তারাও আসতেন, তো সব মিলিয়ে লোকজন বেশি হতো বলে তো সেই নাচের ম্যাডাম তার পুরনো বাড়িতে, পৈতৃক বাড়িতে প্রোগ্রাম করাতেন। সেই পৈতৃক বাড়িটা বর্তমানে কী অবস্থায় আছে না আছে আমি জানতে চেয়েছিলাম। তিনি ডিটেলে কিছু বলতে চাননি, বলছেন মোটামুটি বললেন ওই একই রকম আছে। বাড়িটির একতলার একটা কোণে দুটো ঘর ভাড়াটে আছে, এখনও আছে। তাদের যে ভাড়াটে আসে সেও বেশি দিন থাকতে পারে না, কিন্তু খুব অল্প ভাড়া। বাড়িটির একতলার অনেকগুলো ঘর এবং দোতলায় উঠতেই সিঁড়ির মুখের ঘরটা তালা দেওয়া থাকে, মানে যেখানে সিঁড়িতে ওঠার রাস্তা তার উপরে একটা জায়গায় একটা দরজা লাগানো আছে, তালা দেওয়া থাকে, মানে দোতলায় কেউ উঠতে পারবে না। তো যারা ভাড়া থাকেন তারা তাদের ছাদ ইউজ করতে পারেন না স্বাভাবিকভাবেই। তারা বাড়ির একতলাতেই জামা কাপড় শুকুর দেওয়া বা তাদের যা দরকার, মানে একতলার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকেন, তারা দোতলায় যানও না, যেতে পারেনও না। কিন্তু ফাঁকা বাড়িটাতে রাত্রিবেলা যেটা বেসিক, যেটা সারা বছর হয়, প্রতিদিন হয়, মানে এর আগে যারা ভাড়াটে ছিল তারাও বলেছে, এখনও যারা থাকে তারা বলছে যে প্রচণ্ড আওয়াজ হয়। মানে জোরে জোরে হেঁটে যাচ্ছে কখনো হয়, কখনো মনে হচ্ছে সবাই মিলে 3-4 জন মিলে খেলাধুলো করছে, কখনো মনে হয় কি। এবং এটা একটা বলা খুব দরকার, এটি শ্রীরামপুরের পুরনো বাড়িগুলোর মধ্যে অন্যতম। অনেক বছর আগে নাকি একটি কোনো টেলিফিল্মের শুটিং হয়েছিল ওই বাড়িটাতে, একবার দুবার হয়েছিল। কিন্তু যারাই এসেছিল, প্রথম যারা টিম ছিল তারা কোনো রকমের শুটিং করে চলে গেছিলো, সেটা বহু বছর আগের কথা। তারপরে যারা এসেছিল তারা প্রথম দিন শুটিং করে দ্বিতীয় দিন যারা শুটিংয়ে যারা অভিনেতা অভিনেত্রী আর যারা ছিলেন অসুস্থ বোধ করেছিলেন, ওখান থেকে জায়গা চেঞ্জ করেছিলেন তারা। তো সেটা নিয়েও নাকি একবার পেপারে এই বাড়িটা নিয়ে লেখা বেরিয়েছিল, যে তারা তাদের অভিজ্ঞতা হিসাবে জানিয়েছিলেন। তো এইটা যে ঘটনা পাঠিয়েছে সে কিন্তু এত কিছু জানতো না। হ্যাঁ, বাড়িটা একটু আছে, সবাই জানে। আর একটা কি, পুরনো বাড়ি দেখলেই মানুষ কিছু রটায়, সবাই তাই ভাবতো। ভাড়াটাদের দেখে লোকে ভাবতো তাহলে ওরা থাকে কি করে। তো দোতলায় যেদিনকে ওদের নাচের প্রোগ্রামের রিহার্সাল হবে, ও বলছে সেটা আমার সেকেন্ড ইয়ার ছিল, আমার নাচের স্কুলে সেটা সেকেন্ড ইয়ার ছিল। ফার্স্ট ইয়ারে যখন আমরা প্রোগ্রাম করেছি, গেছি, এসছি, কিন্তু আমি প্রথম বছর আমার অতগুলো নাচ ছিল না, দুটো নাচের মধ্যে আমি ছিলাম, রিহার্সাল করে তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু সেকেন্ড ইয়ার যখন আমাদের প্রোগ্রাম হবে আর কি, অ্যানুয়াল যে প্রোগ্রামটা হবে, আমি একটা নৃত্যনাট্যেও ছিলাম আর অনেকগুলো নাচের মধ্যে আমি ছিলাম, কোরাসের মধ্যে। তো আমি দুটো নাচ করে বাড়ি চলে যাওয়ার ব্যাপারটা আমার ছিল না। সকালে মোটামুটি 10টায় এলাম, এবার দুপুরে কখন বাড়ি ব্যাক করব সমস্ত রিহার্সাল করে আমি জানি না। তো আমাদের যিনি নাচের আন্টি, যিনি ম্যাডাম আর কি, তিনি এই রকম সময়গুলোতে খাবারেরও অর্ডার করতেন, বসে বসে আমরা খাওয়া দাওয়া করতাম সব কিছু। তো সেদিনকে যেটা আমি ফিল করেছিলাম সেটা এতটা অদ্ভুত। আমরা যখন নাচটা, মানে নাচের প্রোগ্রামটা, যেগুলো নাচ আমরা চুজ করেছি, নাচের গানগুলো হচ্ছিল, তো সেদিন প্রথম থেকে কী হচ্ছিল কি, সেদিন অমাবস্যা ছিল, সেটা যদিও পরে জেনেছিলাম, তখন ওই সময় জানতাম না। বারবার গান চালানো হচ্ছিল,
বারবার গান বন্ধ হয়ে যাচ্ছিল। পেন ড্রাইভে সমস্ত কিছু নেওয়া আছে, নানা রকম প্রবলেম হচ্ছিল, আমাদের মিউজিক সিস্টেমটায় মাঝে ঘর 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 করে আওয়াজ হচ্ছিল। তো সেগুলোকে কোনোটাই ভৌতিকের মধ্যে আমরা যোগ করিনি, কারণ ইলেকট্রনিক্স গুডস হতেই পারে। তার আগের দিন আমরা যেখানে আমরা সারা বছর প্র্যাকটিস করি সেখানে করেছি, তখন কোনো প্রবলেম হয়নি। এই দিন থেকেই আমাদের রিহার্সাল শুরু একসঙ্গে সবাই কোরাসে, তখনই প্রবলেম হচ্ছে। বারবার নাচের জন্য গানটা চালানো হচ্ছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা কথা ও বলল যে আর একটা জিনিস আমরা খেয়াল করলাম, যতক্ষণ নর্মাল যে গানগুলো ছিল সেগুলো হচ্ছিল তখন কোনো প্রবলেম হলো না। যেটা একটা পূজা পর্যায়ের গান, মানে ভক্তিগীতির কী গান সেটাও লেখেনি, তার ওপরে নাচটা আছে, সেটা ঈশ্বরের নামকে কেন্দ্র করে গানটার মধ্যে কিছু লাইন আছে। সেই ভক্তিগীতি বা পূজা পর্যায়ে যেভাবে বলি, সেই গানটি যখন বারবার প্লে হচ্ছে সেটা আর প্লে হচ্ছে না, বা ওই সম্পর্কিত যে গানগুলো প্লে হচ্ছে সেটা আর প্লে হচ্ছে না। বাকিগুলোর সময় কিন্তু কোনো গণ্ডগোল হয়নি, বলে কিছু না হলেও স্ক্রিনে লোডিং দেখাচ্ছে। তো এটা সেদিন কোনো রকমে মোবাইলে চালালে, মোবাইলে কেউ বলতে টাওয়ার থাকছে না, মোবাইলে ওখানে টাওয়ার থাকে না। বলছে যে সেদিনকে অনেকটা দেরি হবে, কারণ কিছু কিছু নাচের স্টেপ যারা জুনিয়র আছে তারা বারবার ভুল করছে। আন্টি বললেন যে এই নাচটা পার্টিকুলার একটা নাচ, যেটা আমি আবার করাবো, তোমরা যারা এই গ্রুপের মধ্যে আছো তারা কিন্তু ওয়েট করে যাবে, যারা নেই তারা যেতে পারো। তখন প্রায় 2টো বেজে গেছে। এবার আমার মা জানতেন যে মোটামুটি 2টো থেকে 2:30-এর মধ্যে মেয়ে বাড়ি চলে আসবে। তো সেদিনকে আরও অনেকবার রিহার্সাল হবে, মানে প্রায় 3:30-4টে বেজে যাবে, বেশি তো কম না। এখন কতক্ষণে কে কখন নাচটা তুলতে পারবে সেটা তো ওভাবে আগে থেকে বলা যায় না। বললো সেদিন আমার প্রথম অভিজ্ঞতা। এতদিন তো রেকর্ডিংয়ের প্রবলেম হচ্ছিল, নাচের প্রবলেম হচ্ছিল, গানটা চলছিল না, লোডিং হচ্ছিল, ওগুলো সবাই জানছিল যে এখানকার ওয়েদারটার জন্য, মানে ওয়েদার ইন দ্য সেন্স ভেতরে একটা কেমন একটা গুমোট ভাব, ভালো করে হাওয়া পাস করে না, মোবাইলে লাইন পাওয়া যায় না, এইসবের জন্য। এবার যে যার মতো করে যুক্তি সাজাচ্ছিল। সেদিনও মাকে ফোন করবে বলে বললো, দোতলাটা যেহেতু আগেই বলেছি ওরা নাচের প্রোগ্রাম করবে, যিনি আন্টি তারই পূর্বপুরুষের বাড়ি, তো ওনাদের যারা শরিক তাদের কাছে এই চাবিটা থাকে। তো ভাড়াটে যারা থাকে তারা তো ওপরে উঠতে পারে না। তো এবার ওপরের ছাদের দরজাটাও খোলা, হাঁ করে খোলা। এবার কে খুলেছে না খুলেছে, কেউ গেছে কি না কেউ জানে না। বলছেন আমি মায়ের সঙ্গে কথা বলবো, হ্যালো হ্যালো করতে করতে আমি নিচের বদলে আমি ওপরে উঠে গেছি, মানে ছাদের দিকে। বাড়িটা 2তলা, কিন্তু আজকের দিনের বাড়ি 3তলার সমান। ওপরে উঠে গেছে, সিঁড়িগুলো বেশ ছোটো ছোটো, একটু বেঁকা বেঁকা সিঁড়িগুলো, এবং একটা জায়গায় দেখে মনে হলো যে বোধহয় এখানে ঠাকুর ঘর ছিল। কারণ কি বললো ঠাকুরের জিনিসপত্র সেভাবে কিছু নেই, একটা একদম পুরনো নষ্ট হয়ে যাওয়া ফ্রেম, তাতে ঠাকুরের কোনো ছবি, মানে কি ঠাকুরের ছবি ছিল তাও বোঝা যাচ্ছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর, কিন্তু একটা হালকা মালা ঝুলছে, মানে মালা মানে ইয়ের মালা না, প্লাস্টিক জাতীয় কিছুর মালা হবে, এবং একদম ঝাপসা হয়ে গেছে। একটা থার্মোকলেরও কিছু হতে পারে বলে বোঝা যাচ্ছে না। আর তবে দেখে মনে হলো যে এখানে হয়তো একটা সময় পুজো পার্বণ হতো, কারণ স্বস্তিক চিহ্ন টিহ্ন দেখতে পাওয়া গেছে। ও ছাতে চলে এসেছে। এবার ছাতে এসে ওই জায়গাটায় ও মায়ের সঙ্গে কথা বলছে। মায়ের সঙ্গে ওর একটু মা রাগারাগি করছিলেন, কারণ ও সেদিনকে বাড়ি থেকে ভালো করে খাওয়া দাওয়া করে যায়নি। ওর যেহেতু কিছু মানে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে, তো বলছে মা সেই নিয়ে আমাকে বকাবকি করছিল যে জানিস দেরি হবে, কেন ভালো করে খেলি না, ওখানে একটা হালকা প্যাকেট হয়তো কিছু দিয়েছে খাবার, তাতে কি হয়, একটা নাচ করবি, তার একটা পরিশ্রম তো আছে, এত বেলা হয়ে গেল, প্লাস মায়ের কোথাও একটা যাওয়ার ব্যাপার ছিল, মা বলছেন তুই তো আন্টিকে বলে একটু ম্যানেজ করতে পারতিস, তুই না এলে আমি বেরোবো কী করে, এইসব কথা মায়ের সঙ্গে বলছিল। তেমন সময় ওর চোখটা যায় ছাতে ঘুরছে। তখন সময়টা মোটামুটি এই ডিসেম্বরের শুরু, মানে এই বছর না, কোন বছর সেটাও মেনশন করেনি,
ডিসেম্বরের শুরুর দিকটা ছাতের রৌদ্রটা গায়ে লাগছে, সেটা অতটাও খারাপ লাগছে না। প্রচণ্ড ঠান্ডা পড়েনি, আবার গরম তো একদমই নেই। কিন্তু যেটাকে বললো ঠাকুর ঘর, তার সঙ্গে লাগানো একটা ঘর ছিল। লাগানো ঘরটার বোঝাই যেত যে ওখানে বইপত্র টুকটাক হাবিজাবি জিনিস পড়ে আছে, দেখে বোঝা যাচ্ছে কেউ আগে থাকতো বা কিছু, কিন্তু সমস্ত একদম স্তূপ হয়ে একটা জায়গায় পড়ে আছে, আর বাকি ঘরটা খালি। একটা জায়গা স্তূপ, কিছু পুরনো ফার্নিচারের ভাঙা টাইপের বা আয়না জাতীয় কিছু ছিল, কিন্তু আয়না নেই, ড্রেসিং টেবিলের মতো দেখতে। ও বলছে আমি ঠিক বোঝাতে পারবো না, এটা ওই ধরনের ফার্নিচার আজকের যুগে অতটা দেখা যায় না, এটা পুরোনো আমলের কিছু হবে একটা। তো সেগুলো একটা জায়গায় পড়ে আছে। ও যখন ছাতে মায়ের সঙ্গে কথা বলছে, কথা বলতে 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 চোখটা জানলা দিয়ে ভেতরে গেছে। দুটো জিনিস দুবার চোখে পড়েছে। একবার চোখ পড়লো একটা মানুষের মুখ, একটা বড় হয়ে মানুষের মুখটা মিলিয়ে গেল। একটা মানুষের মুখ তো একটা সেই বাবল গাম না যে বড় হয়ে ফট করে ফেটে যাবে, বাট ওই দৃশ্যটা দেখলো, মুখটা বেশ বড় হয়ে গেল, সাদা মতো একটা বড় মুখ হলো, ফেটে গেল। ওনা এরকম ভ্যাবা চাকা খেয়ে আছে, বলছে ভয়ও না কিছুই না, একটা কেমন একটা ভুল দেখলাম নাকি, মানে রৌদ্র থেকে ঘরের ভেতরটা দেখলে অন্ধকারে অনেক সময় হতে পারে ভেতরটা অন্ধকার লাগে, কিন্তু একটু সাদা মতো মুখটা কি দেখলাম। তারপর ভাবলো যে ভুল দেখলাম বা ভুল কিছু বুঝলাম, যে নিজেকে ভাবছে ভুল দেখেছি বা ভুল বুঝলাম বা কিছু কি জানি কি বলে আবার মার সঙ্গে কথা বলছে, কিন্তু ভেতরটা না বুকটা ধক 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 করছে। কি একটা দেখলাম, মানে একটা ঝলকই দেখেছে, কিন্তু তাও মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এই অবস্থাটা যেভাবে বলা উচিত। তারপর কথা বলে ওর কেমন একটা অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে ভেতরে। ও মাকে বললাম আমি এখন রাখছি, তোমাকে জানিয়ে দিলাম, নাহলে তুমি চিন্তা করবে, আমি তাড়াতাড়ি চলে আসবো। মাকে কিন্তু কিছু বলেনি, যেরকম একটা মুখের মতো ফুলে উঠে বন্ধ হয়ে গেল, কারণ ও নিজেই বুঝতে পারছে না মাকে কি বলবে। তারপর যখন ও সিঁড়ি দিয়ে নেমে আসছে, এবার মানে বলছে অদ্ভুত একটা টার্ন ফিল করলাম। আমি ভাবছি আমি তাকাবো না ওই ঘরটার দিকে, আমি এমনি স্ট্রেট সিঁড়ি দিয়ে নেমে যাবো, আমার দরকার কি তাকানো। তবু যেন মনে হচ্ছে কেউ একটা, যেমন আমরা কাউকে ইশারা করে ডাকি না, যে কোনো দরকার পড়লে, ও বলছে ওরকম একটা যেন ওরকম মনে হচ্ছে এটাকে এমনভাবে কোনো একটা শব্দ হয়ে ও যখন তাকালো, দেখছে সিলিং থেকে কিছু না দুটো মানুষের পা ঝুলছে, একদম পরিষ্কার, এবং ছেলের পা না মেয়ের পা, বলছে এতটা ব্যাখ্যা আমি বুঝতে পারিনি, নর্মাল কোনো পায়ে আলতা বা কিছু ছিল না, একটা অল্প বয়সী ছেলে না মেয়ে বোঝা গেল না, একটা মানুষের পা দুলছে, যেভাবে কাউকে যদি আমরা ঝুলিয়ে দেওয়া হয় তার পা যেভাবে ঝুলবে ঠিক সেভাবে দুটো পা দুলছে রীতিমতো। এমনভাবে দুলছে যে মনে হচ্ছে ছাদ থেকে যে হাওয়াটা আসছে জানলা দিয়ে, জানলাটা খোলা যেহেতু, এবং জানলাটার একটা পাল্লা নেই, একটা পাল্লা আছে একটা পাল্লা নেই, সেই মনে হচ্ছে হাওয়াটাই যেন ওটা দোলাচ্ছে, যেটা বাস্তবিকভাবে তো কোনো ওভাবে হাওয়ায় কোনো একটা শরীর দুলতে পারে না। ওটা দেখে ও চিৎকার করে ওরে বাপরে করে সিঁড়ি দিয়ে নাম থেকে ওর পাটা মুচকে যায়। পা মুচকে যাবার পরে এবার ওকে নিয়ে সবাই ব্যস্ত, আন্টি রাগারাগি করে তুমি ছাতে কাকে বলে গেছিলে, পুরো বিষয়টা শিফট করে যায়। ও না বলে ছাতে গেছিল, ও অতটা বুঝতে পারেনি আন্টি এভাবে রেগে যাবেন, ও আন্টিকে কখনো অতটা রাগতেও দেখেনি, এবং ও কি দেখেছে কেন ভয় পেল সেটা কিন্তু আর কেউ কোয়েশ্চেন করছে না। প্রত্যেকের কথা, কেন গেছিলে, কি দরকার ছিল, ওপরে কেন গেছো, এখানে রিহার্সাল হচ্ছে, অনেকক্ষণ ধরে খুঁজছি, ফোনটা এঙ্গেজ, একেতে তো লাইন পাওয়া যায় না, তারপর দেখলাম ফোন এঙ্গেজ, তুমি কাকে ফোন করতে সাথে গেছিলে, পুরো বিষয়টা, যেহেতু একটা অল্প বয়সী মেয়ে, ও মাকে ফোন করতে গেছিলো, কিন্তু যেহেতু অনেকটা টাইম সবাই জানে মাকে এতক্ষণ কি কথা বলবে, পুরো বিষয়টা অন্যদিকে ঘুরে গেছিলো সেদিনকে। তো ওর বন্ধুরা ওকে প্রচুর জ্ঞান দিচ্ছিল, সব কিছু করছিল, আর কিছুজন ওর শুশ্রূষায় ব্যস্ত ছিল, বরফ লাগাচ্ছে, পায়ে করছে, ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিল একজন বন্ধু, সমস্ত জোগাড় করে এনে। তখন আন্টি বলল ব্যাস হয়ে গেল, তোমার যা পায়ের অবস্থা
তুমি কেন গেছিলে ওপরে, তোমার তো যাওয়া উচিত হয়নি। তো ও আন্টির সঙ্গে কোনো তর্ক বিতর্কে গেল না, শুধু অনেকক্ষণ বাদে যখন পরিবেশটা একটু হালকা হলো তখন আন্টি রাগটা কমিয়ে জিজ্ঞেস করলো, তো চেঁচালে কেন, চেঁচিয়ে চেঁচিয়ে নামছিলে কেন, মানে সবাইকে ভয় পাওয়ানোর জন্য নাকি কিছু, কি ব্যাপার, ভয় পেয়েছিলে কেন, বা ওরকম চিৎকার করলে কেন, এরকম টাইপের আন্টি জিজ্ঞেস করেন ওকে। তখন ও বলে এরকম এই দুটো জিনিস আমি দেখেছি, যেটা বললাম। আন্টি শুনে বলেন, ছোট্ট বাজে কথা, তোমরা যেহেতু শুনেছো বাড়িটা পুরনো, একটা জুড়ে দিলে। ও বলছে, না আন্টি, সত্যি সত্যি দেখেছি। এবার আন্টির বোধহয় একটু হলো মানে কোথাও একটু মানে কিছু মনে হয়েছে আর কি, যে কিছু একটা হলেও হতে পারে। এবার দেখছে আরও একটা জিনিস দেখলো, আন্টি ওপর দিকে উঠে গেল। এবার ও যেখানটায় বসেছিল, যেহেতু ওর পায়ে লেগেছে, একটা টুলে ওকে বসিয়ে রেখেছে, দরজাটা খোলা আর ওপরটা না পুরোটা দেখা যাচ্ছে। বাড়িটার পজিশনটা এমন, যেহেতু সিঁড়ির ওই দিকটা পুরো ওপেন টাইপের বাড়িটা, ছাদটা, ও পুরো ওখান থেকে বসে নিচের দিকে ওপরে যে আন্টি উঠছে সিঁড়ি দিয়ে সেটাও কিন্তু দেখতে পাচ্ছে। কিন্তু যেহেতু সিঁড়ির গোড়ায় টুলের ওপর ওকে বসিয়ে রেখেছে, মানে 3তলা সিঁড়ি দিয়ে নামার যে প্যাসেজটা ওকে বসানো আছে, যেহেতু ওর পায়ে লেগেছে, ও তাকালো যে আন্টি বেশ নর্মালভাবে উঠে গেল, হয়তো ছাদে ঘরে তালা দেবো বা কিছু এরকম একটা ভেবে, হাতে চাবি ছিল। সিঁড়িতে গিয়ে আন্টি দাঁড়িয়ে পড়লো। ও শুধু আন্টির এক্সপ্রেশনটা দেখেছে, ও আন্টির দিকে তাকিয়ে আছে, আন্টি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে আন্টির চোখগুলো বিশাল বড়, মানে ভয়ে যেমন মানুষের চোখ ছ্যানা বড়া হয়ে যায় ওরকম বিশাল বড় হলো। আন্টি চোখ বন্ধ করে নিলেন এবং আস্তে আস্তে নেমে আসার চেষ্টা করছে। তখন আন্টির সঙ্গে ওর চোখাচোখি হয়ে যায়, স্ট্রেট আন্টির চোখটা পড়ে যে ও নিচের দিকে তাকিয়ে আছে সেদিকে। তখন আন্টির চোখে যে কি অদ্ভুত একটা কি যে দেখলো, বলছে আমার গা হাত পা হিম হয়ে গেল। আমি নিজেও জানি না আমি কি দেখলাম। আমি এতক্ষণ যে দৃশ্যগুলো দেখে যা না ভয় পেয়েছি, আন্টির আমার দিকে ওই তাকানোটা, প্রথমে তো ওই রকম জিনিসটা কি একটা দেখে ভয় পেলো, কি দেখে ভয় পেলো সেটা তো দেখা যাচ্ছে না। আন্টির ভয় পেয়ে সিঁড়িতে দাঁড়িয়ে যাওয়া এবং আন্টি যখন নিচের দিকে এরকম তাকাচ্ছে, সেই যে চোখটা, ওটায় যেন কী ছিল, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আন্টিকে মানে কি বলবো আমি বুঝতে পারছি না। আমি যেখানে প্রথম নাচ শিখতাম সেখানে ক্লাসিক্যালে অতটা জোর দেওয়া হতো না, তো এখানে ক্লাসিক্যালের তালিমটা ভালো দেওয়া হয় বলে এনার কাছে আমি ভর্তি হয়েছিলাম। যা বললাম 2 বছর ধরে শিখছিলাম, সব কিছু ঠিকঠাকই ছিল। এমনি আন্টির সাজ পোশাক অনেকটা যারা তন্ত্র সাধনা করে, জ্যোতিষী সাধনা করেন, বা ও বলতে চাইছে যে তাদের মতন একটু উগ্র, চোখে মোটা করে কাজল দেন, অনেক রকমের নানা রকমের পাথরের মালা পরে থাকেন। তো সেগুলো অনেকে দেখে ভাবে যে উনি হয়তো এইসব সাধনার সঙ্গে যুক্ত। এবং আন্টি অনেক সময় মজা করে বলতেন যে কোনো একটা স্টেশনে বসে আছেন, হাওড়া স্টেশন হোক বা কোনো একটা বড় স্টেশনে, অনেকে এসে ওনাকে নাকি জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনি কি তান্ত্রিক, আপনি কি জ্যোতিষী, আপনি কি এগুলো করেন? আন্টি নাকি হেসে খুব প্রথম প্রথম মজা নিয়ে বলতেন, হ্যাঁ আপনি সব ভাগ্য বলে দিই। তারপর পুরো বিষয়টা উনি মানে হাসতেন, স্টুডেন্টদের কাছে মজা করে বলতেন যে আমার সাজ পোশাক দেখে সবাই এরকম আমাকে বলে। তো আলগা চটকা যে প্রথমবার দেখবে তার ওরকমই মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেসব কিছু না, উনি শুধুই নাচ শেখান এবং এবং এমনি সাধারণ একজন হাউসওয়াইফ। তো এইসব ঘটনার পরে বাড়িতে যখন আমি চলে আসি, বাড়িতে এসে বাড়ি থেকে ভালো করে ডাক্তার দেখানো হয় এবং ডাক্তার দেখে বলেন ভালোই পা মুচকে গেছে, নাচ তো দূরের কথা, একদম পুরোপুরি বেড রেস্টে থাকবে, কম করে 15 দিন বাদে আবার ডাক্তার দেখবেন, তারপর বলে দেবেন। এইবার আন্টির সঙ্গে মা রাত্রিবেলা আন্টিকে ফোন করে যে ওকে ডাক্তার দেখিয়ে আনা হয়েছে, ডাক্তার এরকম এরকম বলেছে, এরকম এরকম ওর পায়ের কন্ডিশন। আন্টি নাকি বলছেন মাকে যাচ্ছে তাই নাকি বলেন, যেটাও এক্সপেক্ট করেনি। আন্টির ব্যবহার ভালো, সব কিছু ভালো। আন্টি যে কি ভাবলেন, কেনভাবে আমার মা বাবা সবাই অবাক ওনার ওই ব্যবহারে। এবং আমার এক দাদাও আছেন, দাদাও পাশের ঘরে পড়াশুনো করছিল, দাদাও ছুটে এসছে যে কি হয়েছে, এত চেঁচামেচি, ফোন থেকে চেঁচাচ্ছে তাই শোনা যাচ্ছে।
আপনার মেয়ে এরকম ওপরে উঠে চলে গেছিলো, কথা বলছে, কার সঙ্গে ফোনে কথা বলছে, এখানে কি গল্প করার জায়গা, ব্লা ব্লা ব্লা। ওর মা বলছেন যে ও আমাকে ফোন করেছিল কারণ আমি চিন্তা করছি, আপনি তো 2টোর মধ্যে ছেড়ে দেন স্পেশাল রিহার্সাল থাকলে। ও বললো 3:30 4টে হবে, আর আমার একটা জায়গায় যাওয়ার ব্যাপার ছিল, তাই ওর সঙ্গে আমার কথা হচ্ছিল, তাতে অনেকটা টাইম হয়ে গেছে। আর আমি বলছি তো আমার সঙ্গে কথা বলছিল, ও কোনো মানে নাচের নাম করে গিয়ে যে অন্য কাউকে গল্প করছে বা কিছু অন্য কোনো অভিসন্ধি, এইসব কিন্তু আমার মেন নেই। হ্যাঁ, আপনি দোতলা ছাদে উঠে যাওয়ার ব্যাপারটা যেটা বললেন, যে আপনার পারমিশন না নিয়ে কেন ও ছাদে গেছে, কেউ যাচ্ছে না যখন, ও আনমনে কথা বলতে বলতে উঠে গেছে। অনেকেই দেখুন আমাদেরও মধ্যে থাকে, বিশেষ করে আমার তো আছে, কথা বলতে মানে ফোনে কথা বলছে, বসে এক জায়গায় না বলে হাঁটতে থাকে। তো সেই জায়গা থেকেই ও এরকম হাঁটতে হাঁটতে পৌঁছে গেছে। ইন্টেনশনালি যে ওপরে যাব গিয়ে দেখবো ওই রকম মানসিকতা নিয়েও ও যায়নি। কিন্তু দেখলো আন্টি সেটা বিশ্বাস করতে চাইলেন না এবং খুবই খারাপ ভাষায় ওর মাকে ওকে আক্রমণ করলেন। এত নাম করা উনি একজন ব্যক্তি, নাচের লাইনে যারা আছে বা যারা ভালোভাবে নাচ করে তারা ওনাকে অনেকেই চেনে। উনি প্রচুর প্রোগ্রাম করেন, খুব বিখ্যাত। সেখানে তার এরকম একজন ব্যবহার মানে মেনে নেওয়া যায় না। এবং তারপর থেকে বলছে ওর নানা রকম সমস্যা হতো বলতে সবথেকে বড় প্রবলেম হয়েছিল, যেটা আমি অন্যান্য ঘটনা তো শুনতে পাই, ওর সারা বছর কিছু না কিছু অসুখ লেগে থাকা শুরু হয়েছিল এই ঘটনাটার পর থেকে। সারা বছর মানে একটা কিছু শুরু হলো আবার একটা আরম্ভ হয়ে গেল, একটা কিছু শুরু হলো আবার একটা আরম্ভ হয়ে গেল। এবং শুধু ওর না, ওর সঙ্গে বাড়ির সবারই কিছু না কিছু প্রবলেম, শুধু অর্থনৈতিক প্রবলেমও শুরু হলো, বাড়ির মধ্যে সবার সঙ্গে সবার একটু মনোমালিন্য শুরু হলো। তো এই সব কিছু ঘটনাগুলো ঘটছিল, পরপর ঘটছিল। তো তারপর ওর মা ভালো করে সত্যনারায়ণ পুজো দেয় এবং গৃহ শান্তির জন্য বাড়িতে ভালো করে যজ্ঞ যা যা করানো সব কিছু করানো হয়, বাড়িটা বন্ধন করানো হয়। তারপর বললেন যে তোমার মেয়ে যে ওই হাওয়াটা গায়ে লেগেছে না, কোনো ভূতে ধরা বা কিছু দিচ্ছে, হাওয়াটা গায়ে লেগেছে, ওদের পাশ দিয়ে চলে আসে, বা ও যে ছাতে ঘুরছিল, ওদের যিনি পুরোহিত তিনি বলেন ও ভাবছে ও একা ঘুরছে, ওকে ওভাবে দেখা দিয়েছে। মানে ওই সব বাড়িতে, যেসব বাড়িতে কেউ থাকে না, যেখানে যা বলা হচ্ছে দোতলাটা পুরো ফাঁকা, সব ঘর তালা দেওয়া, একতলা কয়েকটা ঘর তালা দেওয়া, সেখানে ওরা অনেকে যারা এভাবে মারা যায় ওরা বাস করে, একা না অনেকজন বাস করে। তারাই হঠাৎ করে মানুষজন এসে গান বাজনা করছে, নাচানাচি করছে, সেগুলো তারা পছন্দ করে না। তারা বিভিন্নভাবে হয়তো ক্ষতি না, তারা জানান দেওয়ার চেষ্টা করে যে তোমরা এগুলো করো না, আমরা পছন্দ করছি না। মানুষ তো কথা বলতে পারে, তারা তো কথা বলতে পারে না। তো এটাই পুরোহিত বলেছিলেন। এবং তারপর থেকে ওই দৃশ্যটা দেখে ফেলেছিল বলে টিচারের খারাপ লেগেছিল কি না, যে বাইরে গিয়ে এগুলো বলবে বা রটাবে আমাদের বাড়িটার ভবিষ্যতে। যেটা শোনা যাচ্ছিলো বাড়িটা পরে ভেঙে ফ্ল্যাট হবে, যেটা বারবার ভেঙে যাচ্ছিল। কোনো প্রমোটার নিয়ে তো তিনি খবর পেতেন, সে ছেড়ে দিত। তো ভালো করে সব কিছু ঠিকঠাক করছিল না, তো সেই ভয়ে উনি রেগে গেছিলেন না কী ভয়ে কেউ জানে না। পরবর্তীকালে ও 6 মাস তো নাচ থেকে বিরতি নিয়েছিল। 6 মাস বাদে যেহেতু বাড়িতে একটার পর একটা প্রবলেম চলছিল, ও অন্য নাচের স্কুলে যোগদান করে এবং বর্তমানে তাদের সঙ্গেও যুক্ত আছে। ও নিজেরও এখন বাড়িতে নাচের স্কুল করেছে। কিন্তু বলছে এই ঘটনাটা আমার মনে থেকে গেছে। এবং বর্তমানে বলছে মাস 3 আগে একটি প্রোগ্রামে আমার সেই আন্টির সঙ্গে আমার দেখা হয়েছিল একটি প্রোগ্রামে। তো উনিও আমাদেরকে তাকালেন, একটু হেসে চলে গেলেন, আমিও একটু হেসে চলে গেলাম। গিয়ে কথা বলার মতন মানসিকতা আমার আর ছিল না, ওনার কথাগুলো মনে পড়ে গেল। তবে কেউ কাউকে আমরা অসম্মানের দৃষ্টিতে তাকাইনি। এই ছিল ঘটনা। একটা নাচের রিহার্সাল করতে গিয়ে পুরনো বাড়িতে শ্রীরামপুরে কী পরিস্থিতি হয়েছিল সেটা উনি আমাদের লিখে পাঠিয়েছেন। বন্ধুরা, আজকে আর কমেন্ট বক্সে যাচ্ছি না, আগামী দিনে আমি কমেন্ট বক্স নিয়ে ফিরে আসবো। আর আবার তোমাদের কাছে ক্ষমা চাইছি এপিসোড আসেনি বলে, কারণ আমার বাড়িতে জানি না কি লেগে আছে। বছরের শুরুতেই মাকে দিয়ে শুরু হলো, তারপর আমার পরপর চলছে আমাদেরও। আমার জন্যও প্রে করো। থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করব এভাবে মিস না করার। ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি।